চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হলো গাইবান্ধার এই হরিদাস। মুখে ধর্মের বুলি আওড়ে ভেতরে ভেতরে সে দেশকে জ্বালিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতেছিল। তার ধারণা ছিল ইন্ডিয়ার রয়ের সাথে তলে তলে খাতির রাখলে দেশের কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। র্যাবের জালে ধরা খাওয়ার পর এবার চলছে কড়া ডিম থেরাপি, আর তাতে বেরিয়ে আসছে হরিদাসের আসল চেহারা। হরিদাস চন্দ্র নামটি আপনারা শুনেছেন, রয়ের এজেন্ট। বাংলাদেশে বিজেপি তাকে এখানে পাঠিয়েছিল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। এই হরিদাস চন্দ্র ওই যে গাইবান্ধায় যে 82 ফুট উঁচু রামের মন্দির স্থাপিত হচ্ছিল, এইটার মূল কারিগর, মূল হোতা। বলে সিআইডি তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর গুরুতর অভিযোগ উত্থাপন করে এবং জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড চায়। আদালত সেই রিমান্ড মঞ্জুর করেন। আর ঠিক এই রিমান্ডের পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে এমন সব তথ্য যা শুনলে গা শিউরে ওঠে। কোনো কি ভেবে দেখেছেন একজন অতি সাধারণ এসি মেকানিক কিভাবে চোখের পলকে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতার ছায়া হয়ে উঠতে পারে? গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুট উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি দেশ জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী দাস। কিন্তু কে জানতো সেই বিশাল মূর্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অপরাধের বিশাল সাম্রাজ্য। তার এই উগ্রতা, তার এই ক্ষমতাটা আসে কোথা থেকে, এত বাজেট তার আসে কোথা থেকে, যেখানে সে এখান থেকে যখন চলে গেছে তার বাবা আমাদের এলাকার লোকজনের বাড়িতে কাজ করে খাইছে, ডালি কুলা এগুলো বিক্রি করছে, বানাই দিছে, সবজি বিক্রি করছে। হঠাৎ এই 5, 6, 7, 8 বছরে সে কিভাবে এত টাকার মালিক? কি ভয়ানক তত্ত্ব! গাইবান্ধায় রাম মূর্তি তৈরি করা সেই হরিদাস ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে হয়ে যায় তৌহিদুল ইসলাম। তার মানে বোঝার বাকি নাই ভারত কি পরিমাণ নীল নকশা এঁকেছিল আমাদের রংপুর অঞ্চলকে দখল করার জন্য, চিকেন নেককে বড় করার জন্য। এবং সেই হরিদাসের বাসায় ভারতীয় রয়ের এজেন্টের যাতায়াত ছিল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের রাম মন্দির বানানোকে কেন্দ্র করে যে ব্যক্তিটি সারা দেশ জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এবং তাকে গ্রেফতার করার পর তাকে রিমান্ডে নেওয়ার পর বোঝা যাচ্ছে যে তিনি ভারতীয় মদতে এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই বাংলাদেশে সেই রাম মন্দির বানানোর চেষ্টা করেছিল, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। এবং তার সাথে আরো দেখেছেন যে তিনি শুধু রাম মন্দিরই বানানোকে কেন্দ্র করে হাজার হাজার জনতার কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে, যা নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হলো গাইবান্ধার এই হরিদাস। মুখে ধর্মের বুলি আওড়ে ভেতরে ভেতরে সে দেশকে জ্বালিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতেছিল। ভেবেছিল 81 ফুট উঁচু রাম মূর্তি বানানোর বিশাল আয়োজনের আড়ালে সে যা খুশি তাই করবে। তার ধারণা ছিল ইন্ডিয়ার রয়ের সাথে তলে তলে খাতির রাখলে দেশের কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। র্যাবের জালে ধরা খাওয়ার পর এবার চলছে কড়া ডিম থেরাপি, আর তাতে বেরিয়ে আসছে হরিদাসের আসল চেহারা। কিভাবে একজন সাধারণ এসি মেকার রাতারাতি কোটি টাকার মালিক হলো, আর 9 কোটি টাকার ফান্ড দিয়ে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ছক কষলো, সেই চাঞ্চল্যকর সত্যি এখন দিনের আলোর মতো পরিষ্কার। উত্তরের শান্ত জেলা গাইবান্ধা বরাবরই একটি ছিমছাম এলাকা হিসেবে পরিচিত। এখানকার পলাশবাড়ি উপজেলার মানুষজন যুগের পর যুগ ধরে নিজেদের ভিতরে দারুণ সম্প্রীতি বজায় রেখে আসছিল। কিন্তু এই শান্ত জনপদের আড়ালেই যে এত বড় এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছিল তা এলাকার সহজ সরল মানুষগুলো ঘূর্ণাক্ষরেও টের পায়নি। এই পুরো চক্রান্তের মূল হোতা হরিদাস ছিল এই পলাশবাড়িরই এক ছাপোষা ঘরের সন্তান। এলাকায় তাকে সবাই একজন সাধারণ কৃষক হিসেবে চিনত। কৃষিকাজের পাশাপাশি সে টুকটাক এসি মেরামতের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সবার চোখে সে ছিল একজন অতি সাধারণ মানুষ, কিন্তু এই সাদাসিধা চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর চতুর খেলোয়াড়, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জাল বুনছিল। তার এই অভিনব চালাকির শুরুটা কিন্তু আজকের নয়, অনেক বছর আগে থেকে সেই নোংরা খেলার প্রস্তুতি নিচ্ছিল। হরিদাসের অতীত ঘাটলে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। জানা যায় সে যখন ক্লাস 6-এ পড়তো ঠিক তখনই সে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। সেখানে যাওয়ার পর মোদী প্রশাসনের গোপন কেন্দ্র সাউথ ব্লকে তার মগজ পুরোপুরি ধোলাই করা হয়। এমনকি সেখানে তাকে দিনের পর দিন বিশেষ গোয়েন্দা ট্রেনিং দেওয়া হয়। রয়ের গোপন এজেন্ট হিসেবে গড়ে তোলার জন্য সব রকম কৌশল শেখানো হয় তাকে। ট্রেনিং শেষে মোদী সরকারের ইশারায় সে পুনরায় বাংলাদেশে ফিরে আসে। তবে এবার সে ফিরে সম্পূর্ণ এক নতুন মিশন আর ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। দেশে ফিরে হরিদাস শুরু করে তার আসল ভেলকিবাজি। রয়ের বিশ্বস্ত গুপ্তচর হিসেবে দেশের ভেতরে কাজ করার জন্য সে বেছে নেয় এক অভিনব পথ। নিজের হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে হঠাৎ করেই সে তৌহিদ ইসলাম নাম রেখে বসে। ধর্মের লেবাস পাল্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে ঢোকার
এক নিখুঁত ছক কষে সে। তার প্রধান উদ্দেশ্য ছিল এই নতুন পরিচয়ের আড়ালে দেশের প্রশাসনকে ঘোল খাইয়ে নিজের গোপন কাজ হাসিল করা। তারেক সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সেই নিখুঁত ছদ্মবেশ নিয়েছিল। এরপর তৌহিদ ইসলাম নাম ধারণ করে সে সমাজের উচ্চ স্তরের মানুষদের সাথে মেলামেশা শুরু করে। নিজেকে একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে জাহির করে সে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। তারেক সাহেবের কড়া নির্দেশে যখন দেশজুড়ে দুর্নীতিবাজ আর গুপ্তচরদের বিরুদ্ধে কড়া শুদ্ধি অভিযান শুরু করা হলো, তখন এই বহুরূপী আসল মুখোশ খসে পড়তে আর বেশি সময় লাগেনি। প্রশাসনের কড়া নজরদারিতে তার সব গুমর একে একে ফাঁস হতে শুরু করে। শুধু কি তাই, ছদ্মবেশের এই ভেলকিবাজের পাশাপাশি সে মেতেছিল টাকার পাহাড় গড়ার এক নোংরা খেলায়। হরিদাসের এই বিশাল সাম্রাজ্য আর ব্যাংক অ্যাকাউন্টের হিসেব মেলাতে গিয়ে খোদ সিআইডির তদন্তকারী কর্মকর্তাদেরই চোখ কপালে ওঠার জোগাড়। যে লোকটা একজন সামান্য এস্টিমেকার ছিল, তার নামে বেনামে থাকা 5টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকেছে নগদ 9,35,00,000 টাকা। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তা জানতে চাইলে প্রশাসনের কাছে সে রীতিমতো আমতা আমতা করে শুরু করে। এতগুলো টাকা কোথা থেকে এলো তার কোনো বৈধ কাগজের ছিটে ফোটাও সে দেখাতে পারেনি। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে হুট করে এত বিশাল অঙ্কের টাকা আসার বিষয়টি তদন্তকারীদের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। এরপর সিআইডি তার এই টাকার আসল উৎস খুঁজতে মাঠে নামে, আর তখনই বেরিয়ে আসে একটার পর একটা ভয়ঙ্কর সব সত্যি। সিআইডির জালে ধরা পড়ার পর তাকে যখন ঢাকার আদালতে তোলা হয়, তখন তার পক্ষের আইনজীবীরা রীতিমতো হাস্যকর সব যুক্তি দাঁড় করায়। তারা দাবি করে দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি নাকি গাইবান্ধায় রাম মন্দির বানানোর জন্য ও বিশাল অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়েছেন। কিন্তু আদালতের কাঠগড়ায় এমন খোঁড়া যুক্তি একদমই ধোপে টিকেনি। রিমান্ডের কঠিন নাকানি চুবানি খেয়ে একে একে বেরিয়ে এসেছে তার সব আসল রূপ। জানা গেছে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের বড় বড় নেতাদের সাথে তার নিয়মিত ওঠা বসা ছিল। বিশেষ করে শেখ সেলিমের নাম ভাঙিয়ে সে কোটি কোটি টাকার প্রতারণার জাল বিছিয়েছিল সারা দেশে। শেখ সেলিমের মতো নেতাদের ছায়াতলে থেকে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবত। সে ভেবেছিল তার এই মাতুব্বরি সারা জীবন চলবে, আর কেউ তাকে ছুতে পারবে না। তার সব তেলেসমাতি আজ পুরোপুরি ধরাশয়ী। কিন্তু টাকার পাহাড় গড়ার পরেও হরিদাসের নজর পড়ে সরকারি জমির উপর। সরকারি খাস জমির উপর 81 ফুট উঁচু বিশাল রামমূর্তি বানানোর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল সে। পলাশবাড়ির যে এলাকায় হিন্দু মুসলিম যুগের পর যুগ শান্তিতে বসবাস করে আসছিল, সেখানে সে একা হাতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। মূলত মন্দির নির্মাণের নাম করে সে বিশাল এলাকা দখল করার পায়তারা শুরু করে। স্থানীয়দের তথ্য মতে সে ওই এলাকায় আসার পর থেকে সাধারণ মানুষের সাথে তার কথায় কথায় ঝগড়া লেগেই থাকতো। তার উগ্র আচরণ আর অহংকারী দাদাগিরিতে স্থানীয় হিন্দু মুসলিম সবাই চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। এলাকার মানুষের মনে সারাক্ষণ একটা অজানা ভয় কাজ করত। তার এই মাতব্বরি আসলে এমনি এমনি ছিল না, এর পেছনে কাজ করছিল বিশাল এক রাজনৈতিক চক্রান্ত। হরিদাস চেয়েছিল এলাকার শান্তি নষ্ট করে এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই বিশাল মূর্তির আড়ালে মূলত সংখ্যালঘু কার্ড খেলার নোংরা পায়তারা চলছিল। হরিদাসের মূল কাজ ছিল ওই 9 কোটি টাকার অবৈধ ফান্ড ব্যবহার করে সারা দেশে একটি ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, অর্থাৎ দাঙ্গা লাগিয়ে বহির্বিশ্বের কাছে তারেক সরকারকে একটি চরম ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার গভীর চক্রান্ত ছিল এটি। আর এই ঘোলাপানিতে মাছ শিকার করে বিজেপি শক্তির সাহায্যে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতার গদিতে বসানোর দিবাস্বপ্ন দেখেছিল তারা। শুধু তাই নয়, রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে চিরতরে আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল এই বিশাল প্রজেক্টের আড়ালে। মোদী প্রশাসনের ইশারায় সে চেয়েছিল উত্তরের এই শান্ত জেলাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু বানাতে। কিন্তু দেশের সচেতন মানুষ আর তারেক প্রশাসনের কড়া নজরদারির কারণে তাদের সেই ভয়ঙ্কর স্বপ্ন এখন পুরোপুরি শনির্দশায় পরিণত হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 12ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মাস্টারমাইন্ড হরিদাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর এই রিমান্ডেই তাকে কঠিনভাবে সাইজ করা হচ্ছে। র্যাবের কড়া জেরার মুখে তার সব দম্ভ আর খেল খতম হয়ে গেছে। যে লোকটা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভ করত, সে এখন রিমান্ডের ঘেরাটোপে পড়ে হাউমাউ করে কাঁদছে। তার এই পতন প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ বেশি দিন পার পায় না। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশাল এক চক্রান্তের মূল হুতাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। হরিদাসের এই পরিণতি দেখে এলাকার সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গাইবান্ধার স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। আদতে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি ওই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। এতেই হরিদাসের পুরো ছক লেজে গোবরে হয়ে যায়। তবে হরিদাস গ্রেপ্তার হলেও সংখ্যা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তার মতো আরো অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল ধর্মের লেবাসে দেশের আনাচে কানাচে এখনো লুকিয়ে থাকতে পারে। মোদী প্রশাসনের ইশারায় তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে রাতের অন্ধকারে। কিন্তু তারেক সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন এতটাই সক্রিয় যে কোনো ষড়যন্ত্রকে তারা অঙ্কুরে বিনাশ করতে পুরোপুরি প্রস্তুত। দেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তাই এই ধরনের দালালদের দাঁত ভাঙা জবাব দিতে আর কেউ কখনো পিছপা হবে না। হরিদাসের পরিণতি বলে দেয় দেশের সাথে গাদ্দারি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই পুরো ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। ধর্মের নামে ভণ্ডামি করে যারা ফায়দা লুটতে চায় তাদের দিন শেষ। হরিদাস ভেবেছিল সে খুব চালাক, কিন্তু আইনের হাত অনেক লম্বা। সে যতই ক্ষমতাশালী হোক না কেন আর তাকে যতই বড় বড় গডফাদার পিছন থেকে সাহস দিক না কেন, শেষ পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তারেক রহমান যেভাবে এই ইস্যুটিকে গুরুত্বের সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাতে করে দেশের সাধারণ মানুষের মনে একটা বিশাল আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা যে এই তদন্তের মাধ্যমে হরিদাসের পেছনে লুকিয়ে থাকা বাকি সব রাঘব বলদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে, আর তাহলেই দেশ পুরোপুরি নিরাপদ হবে। সেটি হচ্ছে হরিদাস চন্দ্র। নামটি আপনারা শুনেছেন। রয়ের এজেন্ট, বাংলাদেশে
বিজেপি তাকে এখানে পাঠিয়েছিল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। এই হরিদাস চন্দ্র ওই যে গাইবান্ধায় যে 82 ফুট উঁচু রামের মন্দির স্থাপিত হচ্ছিল, এইটার মূল কারিগর, মূল হোতা। এই মাল আবার কে তা আবার জানেন তো? এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে 2 জন রয়ের গুপ্তচর গ্রেপ্তার হয়েছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তৎপরতায়। যে 2 ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেই 2 ব্যক্তি বাংলাদেশের রয়ের সাথে তার কানেকশন পাওয়া গেছে, তাদের পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এগুলো ঘেটে তার ওইখানের কানেকশন পাওয়া গেছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সব উদ্ধার করা হয়েছে। এবং সে এইখান থেকে যে সীমান্ত দিয়ে পার হয়ে ওই পারে যেত, সেখানে গিয়ে একজন উচ্চপদস্থ বিএসএফ কর্মকর্তার সাথে প্রথমে দেখা করতো, তারপরে ওইখান থেকে সে বিএসএফ এর গাড়িতে করে পার্শ্ববর্তী একটা ক্যান্টনমেন্টে সে ঢুকতো। দুজনই দীর্ঘদিন ধরে বাংলাদেশের গোয়েন্দারা তার পিছনে লেগে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই 2 ব্যক্তির সাথে এই হরিদাস চন্দ্রের আবার যোগসূত্র পাওয়া গেছে। এখন এই হরিদাস গ্রেপ্তার হওয়ার পরে এদেশে আওয়ামী লীগ এবং ভারতের যারা পেইড এজেন্ট আছে, তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজ, কালচারাল ফ্যাসিস্ট এবং রয়ের দালাল যারা আছে, আর সাথে তো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায় আছেই, তারা এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হরিদাস চন্দ্রকে রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মে তারা প্রচারণা চালাচ্ছে, কিন্তু মূলত পক্ষে হরিদাস চন্দ্রকে কিন্তু রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়নি। যদিও এই হরিদাস চন্দ্র রাম মন্দির স্থাপনের জন্য রয়ের কাছ থেকে কয়েকশো কোটি টাকা বাংলাদেশে এনেছে, কিন্তু তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনার আমলে। সে ভারতে গিয়ে তৌহিদুর রহমান নাম ধারণ করেছিল, তারপরে ওখান থেকে বাংলাদেশে আবার এসেছে, এখানে এসে হরিদাস চন্দ্র নাম ধারণ করেছে। শেখ হাসিনার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, শেখ রেহানার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মাধ্যমে 35 কোটি 9 লক্ষ টাকা, প্রায় কম বেশি কিছু, সেটা পাচার করেছে বাইরে। এবং এই টাকা সে অবৈধভাবে বাংলাদেশের মানুষদের কাছ থেকে জোর করে আদায় করেছে বিভিন্ন মাধ্যমে। সে এসির মিস্ত্রি ছিল, যে ফ্রি স্টিজ এসি এগুলো স্বার্থ। সেই ব্যক্তি এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এনে শেখ হাসিনার সাথে যোগসূত্রের মাধ্যমে, এরপরে সর্বশেষ রয়ের কাছ থেকে টাকা নিয়ে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য রাম মন্দির স্থাপন করছিল বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু রামের পূজা হয় না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। বাংলাদেশে হিন্দুরা যে পূজা করে, এই পূজা হয় লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এইগুলোর পূজা হয়। বাংলাদেশে কিন্তু কোনো রাম ভক্ত, রামের পূজারই নাই। রাম পূজা হয় হচ্ছে অযোধ্যায়, মনে আছে না? অযোধ্যার সেই বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির স্থাপন করেছে, এটা হয়। সুতরাং বিভ্রান্ত হবার কিছু নেই। হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার খুব ভালো একটি কাজ করেছে। এর আগে যেমন ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বড় ধরনের একটা বিপদ থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করেছিল। বিএনপি সরকারকে আমরা একবার স্যালুট দিতে চাই। অন্য মামলায় হলেও এই কুচক্রীকে, এই দেশদ্রোহীকে গ্রেপ্তার করে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে। 81 ফুট উচ্চতার বিশাল আকার রাম মূর্তি ভারতের অযোধ্যা বা অন্য কোনো হিন্দু অধ্যুষিত এলাকাতেও নয়। এই বিশালাকার মূর্তি নির্মাণের কাজ চলছিল খোদ বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে, যেখানে খোদ ভারতেই এমন উচ্চতার রাম মূর্তির দেখা মেলা ভার। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে এমন একটি মূর্তি নির্মাণের পেছনে আসল উদ্দেশ্য কি? এটা কি নিছকই কোনো ধর্মীয় ভক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল 2 দেশের মধ্যে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? দর্শক, আজ আপনাদের সামনে উন্মোচন করব এমন এক বহুরূপী প্রতারকের গা শিউরে ওঠা গল্প, যার ভণ্ডামি হার মানাবে সিনেমার রোমাঞ্চকর কোনো কাহিনীকেও। কখনো সে কট্টর হিন্দু হরিদাস চন্দ্র তরণী দাস, আবার কখনো বা ধর্ম বদলে হয়ে যায় পাক্কা মুসলমান তৌহিদ ইসলাম। কখনো সে সাধারণ এক এসি মেকানিক, আবার কখনো খোদ প্রধানমন্ত্রীর পরিবারের ভিআইপি প্রোটোকল অফিসার। কিভাবে এক সামান্য এসি মেকানিক কোটি কোটি টাকার মালিক হলো, কিভাবে সে প্রশাসন, রাজনীতিবিদ আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে গড়ে তুলল প্রতারণার এক বিশাল সাম্রাজ্য, আর কেনই বা সে হঠাৎ করে গাইবান্ধায় এই বিশাল রামমূর্তি বানাতে গেল? সব রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের শুরুটা হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে। গাইবান্ধার পলাশবাড়ির এক সাধারণ কিশোর হরিদাস চন্দ্র তরণী দাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাড়ি জমায় পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়ে অত্যন্ত সুকৌশলে এতিমখানার ভুয়া সার্টিফিকেট জোগাড় করে। এরপর পড়াশোনা শেষ করে সে ইলেকট্রনিক্স এবং এসি মেরামতির উপর বিশেষ প্রশিক্ষণ নেয়। অনেকের মতে এই ভারতেই সে প্রতারণা এবং মগজ ধোলাইয়ের বিশেষ পাঠ পেয়েছিল, যার বাস্তব প্রয়োগ সে করেছে বাংলাদেশে ফিরে। 2010 সালে ভারত থেকে ফিরে আসে হরিদাস। এরপর রাজধানীর উত্তরায় শুরু করে পুরনো এসি কেনা বেচা এবং মেকানিকের কাজ। কিন্তু সাধারণ মেকানিকের জীবনে তার মন ভরেনি।
তার মাথায় ঘুরপাক খাচ্ছিল শর্টকাটে কোটিপতি হওয়ার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।